সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আমি মোহাম্মদ লিয়াকত আলী, সিনিয়র শিক্ষক গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডন নাটোর। তোমাদেরকে আজকের সেশনে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো দেরি না করেই আমরা আমাদের সেশনে চলে যাই। আজ তোমাদের জন্য যা থাকছে তা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা, সরল সমীকরণ থেকে সেশন 4-এ আলোচনা করব বাস্তব সমস্যাকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ। বিষয়টি কি? বাস্তব সমস্যা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই টপিকটি যাওয়ার আগেই গত যে আমরা সেশন পরিচালনা করলাম সেখান থেকে তোমাদের কাছ থেকে কিছু প্রশ্ন আমার আছে, সেখান থেকে কিছু জানতে চাওয়ার আছে। আচ্ছা বলো তো, সরল সমীকরণ কিভাবে লিখব? সরল সমীকরণ লেখার নিয়মগুলি কি? সরল সমীকরণ আমরা লিখতে পেরেছিলাম? নিশ্চয়ই লিখেছিলাম। তাহলে সরল সমীকরণ লেখার শুরুতে আমাদেরকে কি চিন্তা করতে হবে? যে অজানা রাশি আমাদের একটা থাকতে হবে, তাই না? সমীকরণ হতে হলেই তো অজানা রাশি থাকতে হবে, অর্থাৎ চলক থাকতে হবে। অর্থাৎ বাস্তব কোনো সমস্যাকে আমরা, যে আমাদের আজকের যে টপিক সেটি হলো বাস্তব, মানে সমস্যার বাস্তব যে সমস্যাগুলি আছে বাস্তবে, সেগুলোকে আমরা এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। তাহলে যেই অজানা যে বিষয়টি থাকবে সেটিকে একটি চলকের মাধ্যমে লিখব এবং সেই চলকের মাধ্যমে আমরা সমীকরণ তৈরি করে দেখাবো আজকের যে সমস্যাগুলি আমাদের সামনে আসবে। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের ছকে চলে যাই। দেখো, তোমাদের পাঠ্য বইতে এরকম একটি ছক আছে। ছকে কলাম আছে 1, 2, 3, 4। প্রশ্ন অনেক কটা আছে। আমি প্রথমেই যে 1 নম্বর যে সমস্যাটি, বাস্তব যে সমস্যা, সেটি হচ্ছে রাজুর বয়স 12 বছর, মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। বিষয়টি ভালো করে খেয়াল করো। এই জাতীয় সমস্যা সমাধান করতে বা এদেরকে সমীকরণ আকারে প্রকাশ করার জন্য আমাদেরকে এই সমস্যাটিকে বারবার পড়তে হবে। এটি মনে রাখতে হবে, যদি সমস্যা তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি চলকটাও সঠিকভাবে ধরতে পারবে না। সেই ক্ষেত্রে কি করবে? অবশ্যই তোমাকে বারবার এই সমস্যাটি পড়তে হবে। যেমন এখানে বলা আছে রাজুর বয়স 12 বছর, মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। তো এখন রাজুর বয়স 12 ঠিকই দেওয়া আছে, কিন্তু মিতার কোনো বয়স দেখো এখানে দেওয়া নেই। তাহলে আমাদের প্রথমে কাকে খুঁজে বের করতে হচ্ছে? যে আসলে কে নাই, অজানা কে এখানে? বাস্তব সমস্যায় অজানা কে? তাহলে অজানাটাকে, জিনিসটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তার মানে অজানা হচ্ছে মিতার বয়স, কিন্তু কি দেওয়া আছে? একটি কন্ডিশন বা শর্ত আছে, রাজুর চেয়ে 3 বছরের সে ছোট। তাহলে এই বিষয়টিকে যদি আমরা সরল সমীকরণ বা সমীকরণ আকারে লিখতে চাই তাহলে সেটি কিভাবে লিখব? সেটি লেখার জন্য দেখো প্রথমে কি করতে হবে? আমরা চলক ধরে নিতে হবে, অজানা রাশি। তাহলে অজানা রাশি এখানে কে ছিল? মিতা। তাই দেখো বলা আছে মিতার বয়স x বছর। তাহলে মিতার যদি x বছর হয় তাহলে রাজুর বয়স 12 বছর। সম্পর্কটি তাহলে কি? তাহলে মিতার বয়স যদি x বছর হয়, রাজু তার চেয়ে 3 বছরের ছোট। তাহলে আমরা ওই x এর মাধ্যমে কিন্তু রাজুর বয়সটিও কিন্তু বের করতে পারছি। তাহলে রাজুর বয়স কত? মিতার যদি x হয় তাহলে রাজুর হচ্ছে কত? যেহেতু মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট, মানে উল্টা করে যদি বলি, মানে রাজুর চেয়ে 3 বছরের বড় হচ্ছে কে? বড় হচ্ছে মিতার চেয়ে 3 বছরের বড় হচ্ছে রাজু। তাহলে সেই হিসেবে আমরা রাজুর বয়স পাচ্ছি কত? x + 3। তাহলে x + 3 কার বয়স বের হলো? এটি কিন্তু বের হয়ে গেল রাজুর বয়স। তাহলে রাজুর বয়স এখানে দেওয়া আছে কত? 12। তাহলে আমরা এই 12 এবং এই যে চলকের মাধ্যমে যে রাশিটা নির্ণয় করলাম তার মধ্যে কিন্তু একটি সম্পর্ক তৈরি হলো। তারা দুজনেই কি? দুজনেই ছিল রাজুর বয়স। তার মানে এরা দুজনেই সমান। তখন তাদের মাঝে কি দিলাম? সমান চিহ্ন দিয়ে কিন্তু তোমাকে কি করতে হবে? সমীকরণ তৈরি করতে হবে। আশা করি তোমরা 1 নম্বরের যে সমস্যাটি ছিল সেটি কিন্তু তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো আমাদের দ্বিতীয় যে
সমস্যা সেটি কি? দ্বিতীয় সমস্যাটি হচ্ছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল হবে 21। একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল হবে 21। এখানে তোমার দেওয়া আছে অজ্ঞাত রাশিটি হচ্ছে মানে সংখ্যাটি হচ্ছে ওয়াই, কিন্তু কেমন করে ওয়াই ধরলাম এটি কিন্তু তোমার জানার বিষয় তোমাদের। সেটি হচ্ছে কি, লক্ষ্য করো যে এখানে ভালো করে যদি একটু, আমি বারবার বলেছি যে তোমরা কিন্তু সমস্যাটিকে বারবার পড়বে, তাহলে এই কে অজানা সেটি কিন্তু খুঁজে পেয়ে যাবে। একটি সংখ্যার দ্বিগুণ মানে একটি সংখ্যার দ্বিগুণের সাথে তুমি কত যোগ করবে? 7 যোগ করলে যোগফল হবে 21। আসলে আমার একটি সংখ্যাই তো দেওয়া নেই, আছে দেওয়া নেই, তাহলে আমার অজানা রাশি কোনটি? অজানা কিন্তু আমার একটি সংখ্যা, এই জন্য বলা আছে যে সংখ্যাটি হচ্ছে কত? ওয়াই। কেন ওয়াই ধরেছে এবার বুঝতে পেরেছ? তাহলে তোমাকে কিন্তু এভাবে আগাতে হবে। তাহলে দেখো আমরা বলছি যে তাহলে সংখ্যাটি হচ্ছে ওয়াই, যদি সংখ্যা ওয়াই হয় তাহলে তার দ্বিগুণ, তাহলে ওয়াইয়ের দ্বিগুণ মানে কত? নিশ্চয়ই বলবে ওয়াইয়ের দ্বিগুণ হচ্ছে 2y। তার সাথে কত যোগ? তার সাথে হলো 7 যদি আমরা যোগ করি, যোগফল কত হবে? বলা হচ্ছে যোগ করলে যোগফল হবে 21, তার মানে সমান হলো 21। তার মানে 2y + 7 = 21। এটি হচ্ছে আমাদের সরল সমীকরণ। তাহলে আমরা লিখে ফেলি ওই বক্সে আমাদের সমীকরণটি। তাহলে সমীকরণটি কত? 2y + 7 = 21। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই দুটি যে সমস্যা দেওয়া ছিল সেই সমস্যার দেখো এখানে একটু ক্লু দেওয়া ছিল, অর্থাৎ দেখো এখানে চলকগুলি ধরে দেওয়া ছিল, সেটি এখানে সমাধান করে কিন্তু আমরা এবং সমাধান করেও দেওয়া আছে, তোমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছ। আমরা একটি করে দেওয়া ছিল, অপরটি কিন্তু বের করলাম। এবার বাকি যে সমস্যাগুলি থাকবে এগুলি তোমরা এখন কি করো? এবার তোমরা পূরণ করো। তাহলে এই সমস্যা বাকি যে সমস্যাগুলি আছে দেখো তোমাদের পাঠ্য বইয়ের ছক নম্বর পৃষ্ঠা নম্বর 168-তে এই ছকটি দেওয়া আছে। এই ছকটি তোমরা এখন সবাই কি করো? একক কাজ হিসেবে পূরণ করো। প্রিয় ফ্যাসিলিটরগণ, শিক্ষার্থীদের এই ছক পূরণে সহায়তা করুন এবং যথেষ্ট সময় দিন, এবং ছক পূরণ শেষে শিক্ষার্থীদের দৈব চয়নের মাধ্যমে কয়েকজন দ্বারা ছকটি উপস্থাপন করে নিন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের ছক পূরণ শেষ হয়েছে। তাহলে চলো এবার তোমাদের যে ছক পূরণ, এবার আমি সেই ছকটি পূরণ করে দেখি যে তোমাদের সাথে আসলে আমার মিলছে কিনা, বা তোমরা আমার মতো করতে পেরেছ কিনা। হয়তো এখানে চলক তোমরা একটা ধরতে পারো, আমি হয়তো চলক আরেকটি ধরবো, তাতে সমস্যা নেই, চলক একটি থাকলেই হলো। চলো এবার আমরা একটু নিজেদেরকে যাচাই করে দেখি। তাহলে আমাদের দ্বিতীয় যে 3 নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে তুমি তোমার ছোট বোনকে 5টি চকলেট দেওয়ায় তোমার 4টি থাকলো। আবারও পড়ো, তোমার কাছে কিছু চকলেট আছে, কিছু মানে কি? তুমি এখানে সংখ্যাটা কি দেওয়া আছে? নাই, তাহলে এটি হচ্ছে আমাদের এখানে কি? অজানা। তাহলে অজানা হচ্ছে তোমার কাছে কিছু চকলেট থেকে তুমি তোমার ছোট বোনকে 5টি চকলেট দেওয়ায় তোমার 4টি চকলেট থাকলো। তাহলে এখানে অজানা হলো কি? তোমার কাছে থাকা চকলেটের সংখ্যা। তাহলে এবার তুমি কি করবে? তাহলে তোমাকে এবার তো সেটি ধরে নিতে হবে। তাহলে তুমি সেটি ধরে নাও। যেমন আমি এখানে ধরে নিয়েছি যে চকলেট হলো কয়টি? তোমার কাছে চকলেট আছে এক্সটি, অর্থাৎ চলক হিসাবে আমি এখানে এক্সটি চকলেট ধরে নিলাম। তাহলে চকলেট এক্সটি, তার থেকে তুমি দিলে কয়টি? বোনকে দিলে 5টি। দেওয়া মানে কি?
মাইনাস থাকলো কয়টি, থাকলো 4টি, মানে সমান হলো 4। অর্থাৎ তোমার চকলেট থেকে 5টি বাদ দিলে তোমার কাছে থাকবে কয়টি, 4টি। তাহলে সেটি কিভাবে লেখা যায়? তাহলে সেটি দেখো, লেখা যায় x - 5 = 4। তার মানে কি, তোমার বোনকে তুমি দেওয়ার পরে কয়টা থাকে, তোমার বোনকে দিয়ে দিলে 5টি x - 5, তাহলে বাকি যা থাকে সেগুলো তো তোমার কাছে আছে, সেখানে আছে কয়টি, সেখানে আছে 4টি। তার মানে x - 5 মানে হচ্ছে তোমার কাছে যে চকলেট আছে তার সংখ্যা, এবং সেটি বলা হচ্ছে 4। তার মানে এই দুইটি সমান। তাহলে এদের মধ্যে সম্পর্ক আমরা তৈরি করলাম x - 5 = 4। এটি একটি কি, সরল সমীকরণ। তাহলে বাস্তব সমস্যাকে কিভাবে সরল সমীকরণ রূপান্তর করা যায় সেটি নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? এবার আসো আমরা এবার নেক্সট, অর্থাৎ 4 নম্বরে যে সমস্যাটি আছে সেটি দেখি। তোমার আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি এবং পরিসীমা হচ্ছে কত, 60 মিটার। এখন বলা হচ্ছে যে তাহলে এই যে সমস্যাটি আছে এটি আমরা এবার সমীকরণ আকারে, সরল সমীকরণ আকারে প্রকাশ করব। তাহলে এখানে অজানা কি, তোমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা, এখানে দৈর্ঘ্য দেওয়া নাই, প্রস্থও দেওয়া নাই, তাহলে তুমি এখানে কি ধরবে? দেখো এখানে কি দৈর্ঘ্য দেওয়া আছে? নাই, কিন্তু দৈর্ঘ্য প্রস্থের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, যে প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। তাহলে যেহেতু প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, আমি যদি প্রস্থ ধরে নিই তাহলে কিন্তু আমি দৈর্ঘ্য পেয়ে যাব। আর দৈর্ঘ্য প্রস্থ যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমি পরিসীমাও পেতে পারি, কারণ পরিসীমার সূত্র তোমাদের জানা, পরিসীমা সমান কি, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা দেখো এখানে চলক হিসেবে আমি এখানে কি ধরেছি, আমি ধরে নিয়েছি প্রস্থ হচ্ছে আমার x মিটার। তাহলে প্রস্থ যদি x হয় তাহলে আমার দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য অবশ্যই আমার হবে, যেহেতু তার চেয়ে 2 মিটার বেশি, x + 2 মিটার। তাহলে এবার আমরা যেহেতু পরিসীমা, তাহলে পরিসীমা সমান আমরা কি পাবো, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখো আমি কি লিখলাম সমীকরণটি, তাহলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হচ্ছে কত, সমান হচ্ছে আমাদের 60। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে দেখো আমাদের নাম্বার হচ্ছে 5। 5-এ কি আছে, সাদিয়ার কাছে কিছু এবং অপুর কাছে 20 টাকা, মানে সাদিয়ার কাছে কিছু এবং অপুর কাছে 20 টাকা আছে, দুজনের কাছে মোট আছে 45 টাকা। তাহলে সাদিয়ার কাছে কত আছে এটি কি জানা? নিশ্চয়ই এটি জানা নয়। তাহলে আমরা সাদিয়ার টাকা ধরে নেব কত, সাদিয়ার টাকা হচ্ছে x, চলক একটা ধরে নিলাম। তাহলে সাদিয়ার টাকা x, সাদিয়ার টাকার সাথে যদি আমি অপুর টাকা যোগ করি সমান কত পাবো, 45। তাহলে সাদিয়ার টাকা x + 20 সমান হলো 45। তাহলে এটি হচ্ছে আমাদের কি, এটি হচ্ছে আমাদের এই যে বাস্তব যে সমস্যাটি তার একটি সরল সমীকরণ। তার সরল সমীকরণ আমরা এইভাবেই লিখতে পারি। এরপরে যে আছে কত নম্বর, এরপরে আছে দেখো, এরপরে আছে নম্বর 6। বলা হচ্ছে কি, তোমার কাছে 15টি বড়ই ছিল, যা থেকে কিছু বড়ই খেয়ে ফেলায় আর 60টি বড়ই অবশিষ্ট আছে। কিছু, তোমার কাছে কিছু বড়ই ছিল, সেখান থেকে তোমার কাছে কয়টি, 15টি, এর মধ্যে থেকে কিছু খেয়ে ফেলেছ। কয়টা খেয়ে ফেলেছ জানা নেই, কিন্তু তোমার হাতে আছে কয়টি, আর 7টি। তাহলে এটিকে কিভাবে সমীকরণে লিখব, আমি তো আগেই বলেছি খেয়ে ফেলাছি, এটাই ছিল আমার অজানা। আমরা ধরে নিলাম খেয়ে ফেলা যে বড়ই তার সংখ্যা হচ্ছে x। তাহলে আমি 15 থেকে যদি x আমি যদি মাইনাস করে দিই তাহলে আমার থাকবে কত, আমার থাকবে 7। আমরা লিখে ফেলি। তাহলে x মানে 15 থেকে আমি কি, অর্থাৎ 15 থেকে আমি x মাইনাস করলাম, সমান আমি দিয়ে দিলাম 7। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে বাস্তব সমস্যা থেকে, মানে বাস্তব সমস্যাকে কিভাবে চলকের মাধ্যমে সমীকরণ অর্থাৎ সরল সমীকরণে রূপান্তর করা যায় বা প্রকাশ করা যায়। এতক্ষণ
আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার তোমাদের দলীয় কাজ। তোমাদের দলীয় কাজ হচ্ছে বাস্তব সমস্যা ভিত্তিক দলীয় কাজ। তোমরা দলগতভাবে এই ছক, এরকম একটি ছক তোমরা কি করবে, তৈরি করবে। অর্থাৎ আগের যে ছকটি আমরা পূরণ করে আসলাম, এরকম ছকই তোমরা দলগতভাবে পূরণ করবে। কিভাবে? তোমাদের কাজ হচ্ছে প্রত্যেক দলে 1, 2, 3, 4, 5টি করে বাস্তব সমস্যা লিখবে এবং সেই বাস্তব সমস্যাগুলি চলক ধরবে এবং চলক ধরে সেই চলকের মাধ্যমে এখানে ডান পাশে কি করব, আমরা সরল সমীকরণ আকারে প্রকাশ করব বা সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। এটি হচ্ছে তোমাদের দলীয় কাজ। তাহলে তোমরা কি কাজটি বুঝতে পেরেছ? আমি তোমাদেরকে কাজটি আরেকবার বুঝিয়ে দিই। আমাদেরকে তোমাদের প্রত্যেক দল থেকে কমপক্ষে 5টি বাস্তব সমীকরণ, বাস্তব সমস্যা লিখতে হবে এবং এই বাস্তব সমস্যাগুলি তোমরা তোমাদের দলের সদস্যদের মধ্যে কি করবে, আলোচনা করে সেখান থেকে তোমরা সবাই মিলে কিন্তু এই ছক পূরণ করবে। তাহলে তোমরা আলোচনা শুরু করো। প্রিয় ফ্যাসিলিটরগণ, শিক্ষার্থীদেরকে দলে বিভক্ত করে তাদের এই দলীয় কাজটি সম্পন্ন করার জন্য যথেষ্ট সময় দিন এবং কাজ শেষে প্রত্যেক দল থেকে একজন করে প্রতি দলের কাজ সবার সামনে উপস্থাপন করবে এবং সেই কাজটি করে নিন। প্রয়োজনে আপনারা নিজেরাও প্রশ্ন করে শিক্ষার্থীদেরকে প্রশ্ন করতে উৎসাহিত করুন। উপস্থাপনের সময় যদি কোনো শিক্ষার্থী কোনো প্রশ্ন করতে চায়, আপনি নিজেও প্রশ্ন করতে পারেন শিক্ষার্থীকে, অথবা অন্য যে শিক্ষার্থীরা, অন্য দলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা যে উপস্থাপন করতে আসবে তাকেও কিন্তু প্রশ্ন করে বিভিন্ন উত্তর জানতে চাইতে পারে। সেই ক্ষেত্রে আপনি শিক্ষার্থীদেরকে প্রশ্ন করতে উৎসাহিত করবেন এবং তাদের সহযোগিতা করবেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা তোমাদের ছক পূরণ শুরু করো। আশা করি তোমাদের সবার ছক পূরণ শেষ হয়েছে। আমি এই ছকটি তোমাদের সাথে হয়তো আমি একটি দলের ছক পূরণ করছি এবং সেটি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তোমরা কিভাবে উপস্থাপন করবে সেই বিষয়টি একটু দেখে নাও। যেমন আমার নম্বর 1, 1 নম্বরে আমাদের একটি সমস্যা আছে যে একটি খাতার মূল্য একটি কলমের মূল্যের 3 গুণ। একটি খাতা ও 3টি কলমের মূল্য একত্রে 30 টাকা। তাহলে এখানে দেখো, একটি খাতার মূল্য একটি কলমের মূল্যের 3 গুণ। তাহলে কলমের মূল্য দেওয়া নাই, খাতার মূল্য কিন্তু দেওয়া নাই, কিন্তু বলা হচ্ছে একটি খাতা 3টি কলমের মূল্য। তাহলে আমি ধরে নিব যে কোনো একটিকে। কোনটি? একটি খাতার মূল্য। কার মূল্য কম? বুঝতেই পারছি, কলমের, যেহেতু কলমের মূল্যের 3 গুণ হলে একটি খাতা। তাহলে আমরা ধরে নিলাম যে কলমের মূল্য, তাই না? আমরা ধরে নিব কলমের মূল্য। কলমের মূল্য কাটি, একটি কলমের মূল্য অবশ্য, একটি কলমের মূল্য কয় টাকা? আমরা লিখলাম x টাকা। আমরা এখানে একটি কলমের মূল্য লিখে নিব x টাকা। তাহলে একটি কলমের মূল্য আমরা লিখে নিলাম x টাকা। তাহলে আমাদের হিসাব অনুসারে দেখো যে এখানে আমাদের চাইছে কি, একটি খাতা 3টি কলমের মূল্য। তাহলে একটি খাতার মূল্য এবং 3টি কলমের মূল্য, একটি খাতার মূল্য কলমের মূল্যের 3 গুণ। তাহলে খাতার মূল্য পাচ্ছি আমি কত? 3x। এটা গেল কিসের মূল্য? একটি খাতার মূল্য। তার সাথে যোগ হবে 3টি কলমের মূল্য। 3টি কলমের মূল্য, একটি কলমের মূল্য ছিল কত? একটি কলমের মূল্য ছিল x টাকা এবং 3টি কলমের মূল্য তাহলে হবে আমার কত? 3x টাকা। এ মিলে তৈরি হবে আমার মোট কত টাকা? আমাদের মোট মূল্য হবে 30 টাকা। যেহেতু এটি আমার হলো কি খাতার মূল্য এবং এটি হচ্ছে 3টি কলমের মূল্য, একত্রে হচ্ছে
30 টাকা। দেখো আমি কিন্তু তোমাদেরকে একটি বাস্তব সমস্যাকে দেখো আবার সমীকরণ চলক ধরে সেটিকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করে দেখালাম। এরপরে আরেকটি দেখো, এরপরে যদি আমরা আরেকটি দেখি, নাম্বার 2, আমরা এটাকে 2 নম্বর দিলাম। শ্রাবণ লিখনের চেয়ে 10 বছরের ছোট, শ্রাবণের বয়স 10 বছর। তাহলে এটি আমরা এখন কিভাবে দেখাবো? শ্রাবণের বয়স 10 বছর, শ্রাবণ লিখনের চেয়ে 10 বছরের ছোট। তাহলে শ্রাবণের বয়স কিন্তু দেওয়া আছে, কার দেওয়া নাই? দেওয়া নাই লিখনের বয়স। আমরা লিখনের বয়স লিখব কত? আমরা লিখলাম লিখনের বয়স। লিখনের বয়স কত? আমরা লিখলাম লিখনের বয়স হলো x বছর, তাই না? আমরা লিখলাম x বছর। তাহলে লিখনের বয়স যদি x হয়, তাহলে শ্রাবণের বয়স কত? তার চেয়ে কত ছোট? 10 বছরের ছোট। আমরা শ্রাবণের বয়স চলকের মাধ্যমে বের করে ফেললাম লিখনের বয়স থেকে। এটা কার বয়স? শ্রাবণের বয়স। শ্রাবণের বয়স কত? 10। তাহলে সমান আমরা কি লিখতে পারি? সমান লিখতে পারি 10। তাহলে এটি হচ্ছে আমাদের 2 নম্বর যেই বাস্তব সমস্যা, আমি সেটি তোমাদেরকে আমি নিজ থেকে যে হয়তো মনে করো আমি একটি দলের কাজ করেছি সেই হিসেবে এটি লিখেছি। এইভাবে তোমাদেরকে লিখতে হবে এবং উপস্থাপন করতে হবে। 3 নম্বরের কাজটি দেখো। 3 নম্বর দেখো, নাম্বার 3 বলছে তোমার কাছে যত টাকা আছে তার চেয়ে তোমার বন্ধুর কাছে 5 টাকা বেশি আছে। তোমাদের দুজনের কাছে মোট টাকা আছে 35 টাকা, অর্থাৎ 35 টাকা। এখানে তাহলে তোমার কাছে কত টাকা আছে? তোমার কাছে যত টাকা আছে। তোমার কাছে কিন্তু কত টাকা আছে বলাই হয়নি, যত বলা হয়েছে। তার মানে এটি হচ্ছে অজানা। তাহলে লিখলাম তোমার টাকা। আমরা তোমার টাকাটা কি চলক ধরছি, তোমার টাকা। আমরা ধরে নিলাম তোমার টাকা কত? তোমার টাকা হচ্ছে x। তাহলে তোমার টাকা যদি x হয়, তাহলে তোমার বন্ধুর টাকা কত? তোমার কাছে যত টাকা আছে তার চেয়ে তোমার বন্ধুর কাছে 5 টাকা বেশি আছে। তাহলে বন্ধুর টাকা হচ্ছে x প্লাস 5। এটি কার টাকা? এটি হচ্ছে বন্ধুর টাকা। আর তোমার টাকা x। আমরা মোট যোগ করলে পাবো কত? দুজনের টাকা একত্রে পাবো 35। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এবং আলোচনা করে দলে এভাবেই লিখেছ। এরপরে দেখো আরও একটি যদি দেখাই, আমি 5টাই দেখাবো অবশ্যই। নাম্বার 4, 4 নম্বরে যেটি সেটি দেখো, দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 24, একটি সংখ্যা অপরটির দ্বিগুণ। এখানে দুটি সংখ্যার একটিও দেওয়া নেই, কিন্তু তাদের সমষ্টি দেওয়া আছে 24। তাহলে একটি সংখ্যা অপরটির দ্বিগুণ, তাহলে একটি সংখ্যা কত? তাহলে সংখ্যাটি ধরে নিলাম কত? আমরা লিখলাম সংখ্যাটি হচ্ছে x। তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে এক সংখ্যাটি হচ্ছে x, তাহলে অপর সংখ্যাটি অবশ্যই হবে, যেহেতু দ্বিগুণ তাহলে 2x। অপর সংখ্যাটি 2x। তার সাথে দুটি সমষ্টি যেহেতু, তাহলে তার সাথে সংখ্যাটি যোগ করে দিই। অপর সংখ্যাটির সাথে সংখ্যাটি যোগ করলাম, আমরা পেয়ে গেলাম কত? 24। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে দেখো আছে নাম্বার 5, একটি পড়ার টেবিলের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 ফুট বড়, টেবিলের পরিসীমা 16 ফুট। তাহলে একটি টেবিল প্রস্থ অপেক্ষা 2 ফুট বেশি, তাহলে এখানে প্রস্থ কত? যেহেতু দৈর্ঘ্য দেওয়া নাই, প্রস্থ দেওয়া নাই, কিন্তু সম্পর্ক দেওয়া আছে। আমরা ধরে নিলাম প্রস্থ x ফুট, তাহলে দৈর্ঘ্য কত? যেহেতু 2 ফুট বেশি, তাহলে x প্লাস 2। তাহলে আমরা একটু পরিসীমার সূত্র, যেহেতু পরিসীমা দেওয়া আছে আমাদেরকে কিন্তু এখানে পরিসীমা লিখতে হবে। তাহলে পরিসীমা কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে
আমরা দৈর্ঘ্য যদি লিখি, দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 2 যোগ প্রস্থ হচ্ছে কত এক্স, তাকে কত দিয়ে গুণ করব, আমরা 2 দিয়ে গুণ করব, সমান পাবো কত, যেহেতু পরিসীমা কত দেওয়া আছে 16, আমরা দিয়ে দিলাম 16। এইভাবে তোমরা কি করতে পারো, তোমাদের যে ছকটি আছে, তোমাদের দলগত কাজ তোমরা দলে আলোচনা করে এইভাবেই করবে। তো এই ছিল আমাদের আজকের এই বাস্তব সমস্যাকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে যে প্রকাশ, সেই সেশন। আশা করি তোমরা যে কোনো বাস্তব সমস্যাকে চলক ধরে, অজানা রাশিকে চলক ধরে, সেই চলকের মাধ্যমে তোমরা বাস্তব সমস্যাটিকে সমীকরণ আকারে লিখতে পারবে। সবার জন্য শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনায় আজকের পাঠ তাহলে এখানেই শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ।